সি হচ্ছে কোনো আমরা যেটা জানি যে এটা ল্যান্ড ইউজ, সয়েল প্রপার্টি, অবশ্যই ল্যান্ড ইউজের ভেতরে এটা কি একটা স্লোপ এরিয়া কিনা সেই এরিয়ার উপরেও এটা ডিপেন্ড করে। তাহলে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার ফ্রিকোয়েন্সি জানা আছে, সেগুলোও আমরা কম্পিউট একইভাবে করতে পারি। আচ্ছা, আমরা কি কাজ করব? আমরা এম্পিরিক্যাল ফর্মুলাগুলো সম্পর্কে জেনেছি যে এম্পিরিক্যাল ফর্মুলাগুলোর ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি স্টাডির জন্য আমরা দুটো কন্ডিশন গত ক্লাসে বলে শেষ করেছিলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের যদি জানা থাকে একটা ফ্লাডের পরিমাণ, বা আমরা ফ্লাডটাকে ম্যাগনিটিউড বলি, তাহলে ফ্লাডের ম্যাগনিটিউডটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা মিটার কিউব পার সেকেন্ড বা ফিট কিউব পার সেকেন্ড বা কিউমেক এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের কাছে সেই ম্যাগনিটিউড থেকে একটা নির্দিষ্ট সময় ধরে কোন কোন ফ্লাড ওই ম্যাগনিটিউডের থেকে বেড়ে যেতে পারে অথবা ওই ম্যাগনিটিউডের সমতুল্য হচ্ছে, সেটা একটা কন্ডিশন আমরা ক্যালকুলেট করব। আমাদের কাছে দ্বিতীয় যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশন থাকবে যে অবশ্যই আমরা কতক্ষণ ধরে ফ্লাড হচ্ছে সেই ফ্লাডের ডিউরেশনটাকে আমরা কনসিডারেশনে রাখবো। তাহলে আমরা ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি স্টাডি করতে চাই। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি স্টাডি করতে গেলে একটা এরিয়া, যেটা এখানে দেখানো যে কার্ভটা আছে এই কার্ভের মতো হবে, সেই এরিয়ার ক্ষেত্রে যদি এমন থাকে ম্যাগনিটিউডের পরিমাণটা x1 দিয়ে প্রকাশ করা হয়, তাহলে x1টা যদি কোনো একটা নির্দিষ্ট বছরের জন্য ইকুয়াল হবে অথবা লেস দ্যান হবে, এক নির্দিষ্ট বছরের জন্য ইকুয়াল হচ্ছে অথবা লেস দ্যান হচ্ছে, তখন আমরা কি করব? এই যে স্টেপগুলো আছে স্টেপগুলোকে প্রথমে আমরা ফলো করব এভাবে যে আমরা ফ্ল্যাট পিকটাকে কম্পিউট করব। ফ্ল্যাট পিকটাকে কম্পিউট করব এবং তার ম্যাগনিটিউডগুলোকে র্যাঙ্ক করব। ম্যাগনিটিউডকে র্যাঙ্ক করার বিষয়ে একটু খেয়াল করে দেখো, যদি আমার কাছে তিনটা ফ্ল্যাট থাকে, তিনটা ফ্ল্যাটের ভ্যালু একটা হচ্ছে 100, একটা 300 এবং আরেকটা 1000, তাহলে আমরা এর ম্যাগনিটিউড গুলো বলতে বুঝবো যে 100 তার যে ইউনিট মিটার কিউব পার সেকেন্ড হতে পারে, 300 একটা ইউনিট, আরেকটা হচ্ছে 1000। তাহলে আমার কাছে দ্বিতীয় যে কাজটা হবে, আমাকে কম্পিউট করতে হবে যে রিকারেন্স ইন্টারভ্যালটাকে কম্পিউট করতে হবে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে 300 মিটার কিউব পার সেকেন্ড বা 300 কিউমেক ফ্লাড এটা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, কতদিন পর পর এই ফ্লাডটা ঘুরে ঘুরে আসবে, সেটাকে আমি কম্পিউট করব। তাহলে প্রথম কম্পিটিশন হবে ফ্লাডের পিক ম্যাগনিটিউডের অর্ডার অনুযায়ী, দ্বিতীয় কম্পিটিশন হবে রিকারেন্স ইন্টারভ্যালটা, এবং 3 নম্বর কাজ হচ্ছে আমাকে প্লট করতে হবে। তাহলে আমি এখানে একটু সামনের দিকে প্রোগ্রেস করব। আমার কাছে যে ফ্লাডের ফ্রিকোয়েন্সি স্টাডি আছে, সেই ফ্লাড ফ্রিকোয়েন্সি স্টাডিতে আমি টি হচ্ছে সেই রিকারেন্স ইন্টারভ্যাল দিয়ে প্রকাশ করব। অনেক ক্ষেত্রে টিকে আমরা প্রকাশ করে থাকি রিটার্ন পিরিয়ড বলে, যে কত বছর পর পর ওই ইভেন্টটা রিটার্ন করছে, রিটার্ন পিরিয়ডও বলে থাকি আমরা। এম সংখ্যক ইভেন্ট, এম সংখ্যক ইভেন্ট বলতে বোঝা যাচ্ছে যে ফ্লাড কিন্তু একটা বছরে একবার হবে না, একের বেশি বারও হতে পারে। তোমার একটা নির্দিষ্ট স্টেশনের জন্য যে পরিমাণে পানি থাকা প্রয়োজন তার থেকে একের অধিকবার সেই পানিটার উচ্চতা অতিক্রম করে। তোমরা যখন ওই যে টিভিতে নিউজ শোনো, সেই নিউজের ক্ষেত্রে প্রায় এটা বলা হয় যে বিপদ সীমা থেকে বিপদ সীমার 3 সেন্টিমিটার উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে। আমরা এটা কিন্তু আমরা খবরে প্রায় শুনে থাকি, বিশেষ করে ওই বৃষ্টিপাতের যে টাইমটা থাকে ওয়েট সিজনের দিকে, জুলাইয়ের দিকে, জুলাই আগস্টের দিকে আমরা প্রায় শুনে থাকি যে বাহাদুরাবাদ একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন, এখানে বিপদ সীমা থেকে কতটুকু উপর থেকে বন্যা প্রবাহিত হচ্ছে। তাহলে এই সংখ্যক বছর, এই সংখ্যক ইভেন্টটাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি। কতগুলো বছর ধরে আমরা অবজার্ভ করছি, সেই বছরটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব এন।
ক্যাপিটাল এন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তাহলে আমাদের কাছে যদিও বা আমরা এখানে সিম্বলগুলো ব্যবহার করছি এবং সিম্বলগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে কাজটা করে ফেলি সেটা হচ্ছে যে আমরা এই সিম্বলের ক্ষেত্রে একটা ভুল করে ফেলি, খালি সিম্বলকেই ফলো করতে থাকি। ওই সিম্বল না হলে আমরা আর বলতে পারি না যে ঠিক আছে এই সিম্বলটা ছাড়া আমাদের অবস্থানটা কি হতে পারে। তাহলে আমাদের কাছে এই সিম্বলটাকে আমরা সবসময় একটু খেয়াল করে নিব যে সিম্বল কোনটা আছে, কোনটাকে আমরা অবজার্ভ করছি এবং কোনটাকে রেকর্ড করছি। আমরা প্রত্যেকটা এন, এম এবং টি এর ভিতরে রিলেশন হচ্ছে এন বাই এম। এন হচ্ছে আমার সেই সংখ্যক বছর, এম হচ্ছে ইভেন্টের অর্ডার এবং টি হচ্ছে রিটার্নের রিকারেন্স ইন্টারভ্যাল। আমরা ক্যালিফোর্নিয়া মেথড দিয়ে এটা ক্যালকুলেট করতে পারি এবং ক্যালিফোর্নিয়ান মেথড হচ্ছে y ইকুয়াল টু a ইন্টু বি। y ইকুয়াল টু a ইন্টু বি যখন হচ্ছে আমাদের কাছে ফ্লাডের সংখ্যাটা ইয়ার বেসিসে টোটাল যে যতগুলো বছরের ফ্লাড আমাদের কাছে আছে সেটাকে y দিয়ে প্রকাশ করব। a হচ্ছে ফ্রিকোয়েন্সি, b হচ্ছে র্যাঙ্কিং অফ ফ্লাড। এভাবে আমরা কম্পিউট করব। আমাদের কাছে ফ্লাডের ফ্রিকোয়েন্সি স্টাডির জন্য তাহলে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বেসিক স্টেজ মেথড আর একটা হচ্ছে ইয়ারলি ফ্লাড মেথড। বেসিক স্টেজ মেথডের ক্ষেত্রে পার্শিয়াল যে ডিউরেশনের সিরিজ থাকবে সেখানে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আমরা কম্পিউট করব। ফ্রিকোয়েন্সি কম্পিউট করার পরে আমরা হচ্ছে এই অবস্থানটায় আসবো যে একটা পার্শিয়াল ডিউরেশন সিরিজ মেথডের সাহায্যে এই কতবার একটা নির্দিষ্ট ম্যাগনিটিউডের ফ্লাডকে এক্সিড করছে সেটাকে আমরা কম্পিউট করব। ইয়ারলি ফ্লাড মেথডের ক্ষেত্রে আমরা অ্যানুয়াল ম্যাক্সিমাম ফ্লাডটাকে প্রত্যেক বছরের জন্য সেই রেকর্ডটাকে নিব। প্রথম যে মেথডের কথা বলা হলো যে বেসিক স্টেজ মেথডের ক্ষেত্রে ম্যাক্সিমাম পিক ফ্লাডটাকে আমরা কম্পিউট করে থাকি। দ্বিতীয় মেথডের জন্য আমরা যেটা করি ম্যাক্সিমাম যতগুলো হাইস্ট অ্যানুয়াল ফ্লাড আছে তার ভেতরে ম্যাক্সিমামটা বের করে থাকি। দুইটা মেথডের ভেতরে আলটিমেটলি আমরা এস্টিমেট করতে চেষ্টা করি যে একইভাবে যে হাইস্ট ফ্লাডের পিকটা এন সংখ্যক বছরে কত হয় এবং হাইস্ট ম্যাক্সিমাম অ্যানুয়াল ফ্লাডটা এন সংখ্যক বছরে কেমন হয়। এটা আমরা দুটো ভিন্ন ভিন্ন মেথড দিয়ে বের করার চেষ্টা করি। বেসিক স্টেজ মেথড যেটা আছে তাহলে প্রত্যেকটা ডাটাকে আমরা এন সংখ্যক বছরের জন্য আমরা ক্লাসিফাই করতে পারি। অনেক সময় আমরা এটা ভুল করি যে আমরা মনে করি যে ডাটাগুলো আসলে একটা পিক ফ্লাড এই এগেনস্টে থাকবে। অনেক সময় দেখা যায় যে রেঞ্জ আকারেও প্রকাশ করতে হয়, অনেক বেশি পরিমাণে তোমার ডাটা হয়ে গেলে তখন রেঞ্জ আকারে প্রকাশ করতে হয়। আমরা যদি সেই এম সংখ্যক বার এন সংখ্যক বছরের ভেতরে ফ্লাডটাকে আমরা দেখতে পাই তাহলে আমাদের কাছে পার্সেন্টেজ অফ অকারেন্স কত হবে, 100 ইন্টু এম বাই এন, এভাবে আমরা প্রকাশ করব। আমাদের কাছে ইয়ারলি ফ্লাড যে মেথড আছে, ইয়ারলি ফ্লাড মেথডের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট বছরের জন্য আমরা ডিসেন্ডিং অর্ডারে ক্যালকুলেট করব এবং অবজার্ভ ফ্রিকোয়েন্সি আছে সেই অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা ক্যালকুলেশন করব। হাইয়েস্ট যে ফ্লাডটা আছে রিটার্ন পিরিয়ডটাকে সেই হাইয়েস্ট রিটার্ন পিরিয়ড ক্যাপিটাল এন দিয়ে আমরা প্রকাশ করতে পারি প্রথম যে ফ্লাডটাকে আমরা রেকর্ড করছি। দ্বিতীয় ফ্লাডের ক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় ফ্লাডের ক্ষেত্রে আমরা বলবো যে n বাই 2, এভাবে আমরা m সংখ্যক পজিশনের ফ্লাডটাকে রেকর্ড করে তাকে র্যাঙ্ক করব। তাহলে আমাদের কাছে অবজার্ভ যে রিটার্ন পিরিয়ড সেটা আমাদের কাছে হবে n ডিভাইডেড বাই m। আমাকে একটু বলো তো যে আমি বলছিলাম যে আমার কাছে তিনটা ফ্লাড আছে, 100, 300 এবং 1000। ডিসেন্ডিং অর্ডারে যদি আমি সাজাই, সাজানোটা কেমন হবে? রোল 54, আবির। यस मैम। 100, 300 এবং 1000 প্রথমে আমি সাজাবো কাকে নিয়ে? ডিসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে 100 এক নম্বরে হবে নাকি 1000 এক নম্বরে হবে? ম্যাম 1000 ম্যাম। 1000, তারপরে হবে 300, তারপরে হবে 100, তাই তো?
আমরা এভাবে সাজাবো। আবির, তুমি আমাকে একটু কনফার্ম করো যে আমি আজকে ক্লাসের যে প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করব এটার পিডিএফ একটা ফাইল গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে, পেয়েছো সবাই? ওটা আমার লাগবে ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যখন এভাবে পেয়ে যাচ্ছি তখন এই বিষয়টাকে প্লট করব, একটা এক্সেল শিটে প্লট করব এবং গ্রাফ পেপারে এই প্লটের ভেতরে আমাদের কি কি থাকবে? অবজার্ভ ফ্রিকোয়েন্সি থাকবে। অবজার্ভ ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্ট, আমার 100 রেঞ্জের একটা ফ্ল্যাট আছে, কত ফ্রিকোয়েন্ট, 1000 রেঞ্জে ফ্ল্যাটটা কত রেঞ্জে কত ফ্রিকোয়েন্সিতে আছে। তাহলে আমাদের কাছে এই অংশগুলোকে আমরা একটা গ্রাফ পেপারে ড্র করছি। আমাদের কাছে এক্সটেনশন যেটা থাকবে সেই এক্সটেনশনটাকে অবজার্ভ ডাটার প্রেক্ষিতে এবং হ্যাজার্ড যে টাস্ক আছে তার প্রেক্ষিতে এক্সটেনশনগুলোকে আমি ক্যালকুলেশন করব। ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো তখন ওই গ্রাফের উপরেই আমি ড্র করতে পারবো। তাহলে এখন আমাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে চান্স ফ্লাড, তাহলে চান্স ফ্লাডের আগে আমি কথা বলছি, যতগুলো কথা বললাম তার ভিতরে রিটার্ন পিরিয়ড একটা পার্ট ছিল, ম্যাগনিটিউড একটা অংশ, রিটার্ন পিরিয়ড এবং ম্যাগনিটিউড, এই অংশগুলোকে আমরা পয়েন্ট আউট করছি। রিটার্ন পিরিয়ড, ম্যাগনিটিউড। তাহলে চান্স ফ্লাডটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? যদি এমন হয় যে একটা নির্দিষ্ট ম্যাগনিটিউডের ফ্লাড আছে, যে ফ্লাডটা 100 বছরে একবার হচ্ছে, তাহলে সেই ফ্লাডের ম্যাগনিটিউড ধরে আমাকে যদি জিজ্ঞাসা করে চান্স ফ্লাড কাকে বলে বা কত পার্সেন্ট চান্স আছে এই ফ্লাডের চান্স আমার 1% আছে, তাহলে 1% চান্স আছে এই ফ্লাডটাকে আমরা চান্স ফ্লাড হিসেবে 1% চান্স ফ্লাড বলছি। তাহলে 100 বছরের জন্য আমার চান্স ফ্লাড হচ্ছে এক নির্দিষ্ট ম্যাগনিটিউডে 1%। হ্যাঁ, 1% chance flood shows clearly that it is a flood which can occur at any one time during 100 years. তাহলে আমরা এভাবে সামনের দিকে যদি প্রোগ্রেস করি, আমার এই প্রবলেমটা তোমাদের কাছে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে প্রবলেমটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব কেয়ারফুলি দেখতে হবে যে আমার কাছে দুটো কলাম আছে এখানে। প্রথম কলামের ভেতরে ফ্লাডের পিক লিমিট বলে দেওয়া আছে, কিউবেকে দেওয়া আছে, এবং 650 থেকে 709 একটা ফ্লাড হচ্ছে, 710 থেকে 779 5টা ফ্লাড হচ্ছে, এরকম করে 2500 থেকে 2900 পর্যন্ত একটা ফ্লাড হচ্ছে। সব মিলিয়ে 150টা ফ্লাড আমরা পেয়েছি। এখন প্রশ্নটা কেমন? প্রশ্নটা হচ্ছে যে 50 বছরে 150টা ফ্লাড হয়েছে, এবং এই যে ম্যাগনিটিউড গুলো আছে এই ম্যাগনিটিউড গুলোকে আমরা এখানে রিলেট করছি। এখানে আমাকে একটা কাজ করতে হবে যে 15 বছর যদি কোনো একটা ফ্লাডের ক্ষেত্রে আমরা বলি যে 15 বছর রিটার্ন পিরিয়ড আছে, এরকম একটা ফ্লাড আমরা আইডেন্টিফাই করব। তাহলে আমাদেরকে কি কি কাজ করতে হবে? 15 বছর যদি রিটার্ন পিরিয়ডটা হয় তখন আমাদেরকে প্রথম কাজ করতে হবে, এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ এই টেবিলটাকে একবার একটু ভালো করে খেয়াল করতে হবে। টেবিলে সমস্ত ভ্যালুগুলো ক্যালকুলেট করে 150 হচ্ছে। তাহলে আমরা এই টেবিলটা আমাদের কাছে যেহেতু আছে, আমি স্লাইডটা সরিয়ে নিচ্ছি। নেক্সট কাজ হচ্ছে প্রথমেই আমি প্রথম কাজ হচ্ছে টেবিলটাকে আমি কলাম 3 এবং কলাম 4 পর্যন্ত বাড়িয়ে নেব। 3তে কি করব? আমাদের কাছে বলা আছে যে 650 থেকে, প্রথম বলা ছিল 650 থেকে 709 পর্যন্ত ফ্ল্যাট হবে একটা, এভাবে করে 150টা ফ্ল্যাট আমাদের থাকবে। তাহলে আমরা লিখব যে 150টা ফ্ল্যাটের ভেতরে কোন ফ্ল্যাটটা প্রত্যেকবার হবে। তাহলে 1 নাম্বার র্যাঙ্কিং এ থাকছে 650 থেকে 709, এরকম করে আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে থাকবো। তারপরেরটা কত হবে, তারপরেরটা কত হবে, এভাবে আমরা প্রোগ্রেস করব।
তার উপরে ভিত্তি করে আমরা চান্স পার্সেন্টেজ বের করব। ঠিক আছে, চান্স পার্সেন্টেজটাকে আমরা কলাম বি এর রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব টোটাল নাম্বার অফ ফ্ল্যাট যেটা আছে 150 এবং এটাকে মাল্টিপ্লাই করব 100 দিয়ে। খেয়াল করে দেখো বাঁ দিকের যে টেবিলটা আছে সেখানে আমরা ওই যে বলছিলাম যে কলাম 2 এর পরে 3 নাম্বার যে আছে 3 নাম্বারের ক্ষেত্রে আমরা ফ্ল্যাটের জন্য 150 থেকে 1 পর্যন্ত তাদেরকে রিঅ্যারেঞ্জ করছি এবং চান্স ফ্ল্যাটের ক্ষেত্রে 150 আমরা কাকে বলছি 650 থেকে 709 পর্যন্ত একটা ফ্ল্যাট হচ্ছে। ঠিক আছে, তাহলে 710 থেকে 780 পর্যন্ত ফ্ল্যাটের পরিমাণ যেহেতু 5 আছে, তাহলে প্রথম ফ্ল্যাট যেটা 1 ছিল তার জন্য আমার কাছে র্যাঙ্কিং এ এটা হচ্ছে 150, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 150 বিয়োগ 1 149। 149 র্যাঙ্কিং পাচ্ছে কি 710 থেকে 779 পর্যন্ত। এরপরে 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারের ক্ষেত্রে আমরা 149 মাইনাস 5 সেটাকে করে 144 করছি কোন রেঞ্জ থেকে 780 থেকে 844। তারপরেটা আমরা ওই একইভাবে প্রোগ্রেস করতে থাকবো। আমাদের কাছে লাস্টে যখন 2500 থেকে 2900 আছে তার জন্য আমার এই নাম্বার অফ টাইমস and the flat represented by the lower value of column 1, column 1 এর যে লোয়ার ভ্যালু আছে সেটার প্রেক্ষিতে এক্সিডেড কতটুকু হবে, একবার হবে। তাহলে আমাদের কাছে টোটাল র্যাঙ্কিং এর পরিমাণটা 150 থেকে 1 পর্যন্ত এসেছে। কোনোভাবে কিন্তু এটাকে মনে করা যাবে না যে এই একটাকে আমি এখানে 1 লিখেছি এবং এখানে 150 থেকে এইভাবে 150 এসেছে। প্রত্যেকটা আমরা যেন লজিক্যালি ক্যালকুলেট করে করে এই টেবিলটাকে তৈরি করি। এই টেবিলের যে ভ্যালুটা আছে এর উপরে ভিত্তি করে কিন্তু আমি চান্স ফ্ল্যাটকে ক্যালকুলেট করব। চান্স ফ্ল্যাটটা কেমন হবে 100 ইন্টু বি বা এখানের যে ভ্যালুটা আছে কলাম 3 ডিভাইডেড বাই টোটাল যে ফ্ল্যাটের সংখ্যা আছে যেটার সংখ্যা হচ্ছে 150। আমার কাছে তাহলে 50 বছরে 150টা ফ্ল্যাট হচ্ছে, 50 বছরে 150টা ফ্ল্যাট হলে 15 বছরে কতগুলো ফ্ল্যাট হবে? 15 বছরে ফ্ল্যাট হবে 45টা। 15 বছরের ফ্ল্যাট আমার কাছে 45টা যদি হয় তার জন্য চান্স ফ্ল্যাট হচ্ছে 2.2%। কারণ আমি এই 2.2% এর চান্স ফ্ল্যাট যেটা আছে তাহলে আমার এই টেবিলে পরে কাজ হচ্ছে আমার কাছে 100 থেকে 0.67, তাহলে 100 99.33 96 76 61.33 48 36 26.65 20 11.33 64 এবং 0.67 এভাবে আমি এই গ্রাফটা যখন ড্র করছি তার প্রেক্ষিতে আমার কাছে ফ্ল্যাটের ভ্যালুটা আছে। তাহলে আমি যখন 2.2% বলছি 2.2% এই রেঞ্জের কোন একটা জায়গায় হবে তখন তার প্রেক্ষিতে আমি বের করব ফ্ল্যাটের পরিমাণটা কতটুকু আছে। আমি এ পর্যন্ত যতগুলো কথা বললাম কথাগুলো কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, লাস্টের পার্টটা আরেকবার বলেন। সাজন, জি ম্যাম। কোন অংশটুকু বোঝেনি? লাস্টের পার্ট তো অনেকগুলো লাস্টের পার্ট। ম্যাম হচ্ছে ওই 15 বছরের জন্য যেটা বলতেছেন। 15 বছরের জন্য তাহলে আমার কাছে কত বছরের ডাটা ছিল? 50 বছরের। কতগুলো ফ্ল্যাট ছিল? 150টা ফ্ল্যাট। তাহলে 150টা ফ্ল্যাট যদি হয় 50 বছরে 15 বছরে 45টা ফ্ল্যাট হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা 45টা ফ্ল্যাটের জন্য 45টা ফ্ল্যাটই হবে, 45টা ফ্ল্যাটই হবে, যেমন 150টা ফ্ল্যাটই হবে কোন রেঞ্জে? 650 থেকে 709 এই রেঞ্জে, তাই না? তাহলে 45টা ফ্ল্যাটই হবে এরকম একটা রেঞ্জ আমরা বের করতে চাই, তাহলে তার র্যাঙ্ক হবে কত? 1। 45টা ফ্ল্যাটই হবে যেখানে তার ফার্স্ট র্যাঙ্কিং হবে 1। হ্যাঁ, তাহলে ফার্স্ট র্যাঙ্ক 1 যদি হয় সেক্ষেত্রে আমার নাম্বার অফ ফ্ল্যাটের সংখ্যা 45 এবং তার জন্য চান্স ফ্ল্যাট আমি কত বলছি? 2.2%। ঠিক আছে,
সাজন খেয়াল করো যে আমরা যখন গ্রাফটা ড্র করছি, গ্রাফটা কিন্তু এই পুরো হিস্ট্রির উপরে গ্রাফ হবে, তাই না? চান্স ফ্লাড এবং এর পাশ থেকে পিক ফ্লাড। তাহলে নেক্সট কোশ্চেন আসা উচিত যে আমরা এই গ্রাফটা আসলে কিভাবে করবো। আমার তো রেঞ্জ হিসেবে আছে। ইনফ্যাক্ট আমি আসলে যে কাজটা করেছি যে এখানে দেখছি 2500 থেকে 2900, আমি 2900 পর্যন্ত আসলে যাইনি, আমি 2500 পর্যন্তই গিয়েছি। 2500 থেকে বলো ম্যাম, র‍্যাঙ্কিং অফ দিস ফ্লাডটা বুঝি নাই, ওটা 1 হলো কিভাবে? এখানে 150টা ফ্লাডই হচ্ছে 600, এখানে যতগুলো ফ্লাড আছে তাই তো 650 থেকে 2900 মিটার কিউব পার সেকেন্ড, তাই না? এটুকু কি তুমি আমার সাথে এগ্রি করো? তাহলে প্রত্যেকটা ফ্লাডই কোন রেঞ্জকে টাচ করবে? 650 থেকে 709 এই রেঞ্জকে প্রত্যেকটা ফ্লাডই টাচ করবে, ঠিক না? কেউ 2500 হবে সেও এই 650 থেকে ওটা টাচ করবে, 1400 ফ্ল্যাট হলে সে ওটা টাচ করবে। আমি হচ্ছে ওই জন্য 45টা যদি ফ্ল্যাট হয় 45টা ফ্ল্যাটই 1 নাম্বার র্যাঙ্ককে টাচ করবে। বুঝতে পেরেছি? ম্যাম যদি সেকেন্ডটা টাচ করতো তাহলে কি আমি ওখানে 5 লিখতাম, মানে 710 এবং 779? সেকেন্ডটা জন্য তোমাকে তো বের করতে হবে। সেকেন্ডটা তুমি এভাবে বের করতে পারবে না। তবে 15 বছরে কতগুলো ফ্ল্যাট হবে সেই ফ্ল্যাটের প্রত্যেকটা র্যাঙ্ক 1 কে অবশ্যই টাচ করতে হবে। দ্বিতীয়টা তোমাকে গ্রাফ থেকে বের করতে হবে। তোমার এটাকে বোঝাতে পেরেছে? ম্যাডাম ফার্স্ট এজ 650 ফ্ল্যাট রেঞ্জটা যেমন 650 থেকে 709 এই ফ্ল্যাটটা অবশ্যই হবে। ম্যাডাম 650 থেকে 709 এখানে নাম্বার অফ ফ্ল্যাট 1। এখন আমার যদি 1 না থেকে 5 হতো তখন কি আমি র‍্যাঙ্কিং অফ দিস ফ্ল্যাট 5 লিখতাম? র‍্যাঙ্কিং এর জন্য 150 হচ্ছে আমার র‍্যাঙ্কিং, 150 হচ্ছে আমার র‍্যাঙ্কিং, ঠিক আছে? র‍্যাঙ্কিং এ আমি অ্যাটলিস্ট যে কথাটা বলতে চাই যে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা ফ্ল্যাট হলেও সে ওই 45টা ইভেন্টের 45 বছরের ভিতর একটা ইভেন্টেও ফ্ল্যাটটা থাকতে হবে। ইফতিফার কোশ্চেনটা অনেক বেশি ক্লিয়ার। কোশ্চেনটা ও যেটা বলেছে যে এখানে যদি বোধহয় হুমায়ুনও এই একই কথাই বলার চেষ্টা করছিল যে এখানে যদি 5 হতো বা 10 হতো, তাই না? এখানে 5 বা 10 এর বিষয় তো না। আমার 45টা ফ্ল্যাট যে হচ্ছে 45টা ফ্ল্যাটের ভেতরে অ্যাটলিস্ট একটা ফ্ল্যাটও হতে হবে, হ্যাঁ, তার র্যাঙ্কিংটা কি হবে? এক র্যাঙ্কিংটা হবে, ঠিক আছে? তাই অ্যাটলিস্ট একটা ফ্ল্যাটও হতে হবে আর কি, সেই র্যাঙ্কিং 1 ধরে আমি প্রোগ্রেস করছি। তাহলে ম্যাম 1 তো কনস্ট্যান্ট ওখানে থাকবে সব সময়। হ্যাঁ, আমি যখন প্রথম যে চান্স ফ্ল্যাটটা ক্রিয়েট করব, আমরা সেই চান্স ফ্ল্যাটের ডেফিনেশনটা আসি। চান্স ফ্ল্যাটের ডেফিনেশনে হচ্ছে একটা ফ্ল্যাট যার ফ্রিকোয়েন্সি 100 বছরে যেন অবশ্যই একবার হওয়ার চান্স থাকে, সেই ফ্ল্যাটটাকে আমরা চান্স ফ্ল্যাট বলবো, ঠিক আছে? তাহলে চান্স ফ্ল্যাটটা 100 বছরে একবার হতে হবে, চান্স ফ্ল্যাটটা 15 বছরে 45টা ইভেন্টের ভিতরে অ্যাটলিস্ট একবার হতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে একটা তোমার এখানে কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, এই কথাটা বোধহয় প্রথমে ওখানে শুধুমাত্র 1 দিলেও বোধহয় আরেকটু ইজি হতো বোধহয়। হ্যাঁ, তাহলে আমাদের চান্স ফ্ল্যাটের পরিমাণ 2.2% হচ্ছে 45টা ফ্ল্যাটের জন্য 15 বছরের। আমাদেরকে বের করতে হবে তার ম্যাগনিটিউডটা। তাহলে 2.2% যখন চান্স ফ্ল্যাট হচ্ছে তখন তার জন্য আমার ম্যাগনিটিউড হচ্ছে, আমি এই গ্রাফে 2.2 যখন দেখছি তখন এটা 2225 কিউমেক হচ্ছে। তাহলে তোমাদের জন্য আমি এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 27:30 পর্যন্ত 3 মিনিট সময় দিব চান্স ফ্ল্যাটটাকে এই গ্রাফটা ড্র করতে, কারণ আমার দরকার হচ্ছে 30 বছরে চান্স ফ্ল্যাট কত হবে। তাহলে 30 বছরের চান্স ফ্ল্যাটের জন্য যে চান্স ফ্ল্যাটটা আমরা পাবো তার ম্যাগনিটিউড কত, একইভাবে 80 বছরের জন্য। এটা আমি তোমাদের গ্রাফে দেখতে চাই, গ্রাফটা ড্র করবে। যে টেবিলটা আছে টেবিলটা তোমরা দেখে
গ্রাফটা আগে ড্র করবে যেখান থেকে 30 বছর এবং 80 বছরের ম্যাগনিটিউডটা আমরা বের করতে পারি। 3 মিনিটে মনে হয় 30 বছরেরটা করা যাবে। কোশ্চেনটা কি ক্লিয়ার? ম্যাডাম 30 বছর আর 80 বছর এই দুইটা বের করবো? হ্যাঁ, প্রথমে 30 বছরেরটা করো, কারণ গ্রাফটা তো তোমাদের করা নেই। গ্রাফটা না করা থাকলে তো বের করতে পারবে না। গ্রাফ পেপারে গ্রাফটা আগে তৈরি করো। রোল 94, জহিরুল তুমি কি আছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে গ্রাফে কি কাজ করা কিছু দূর গেছে? এরকম কেউ আছো? রোল 20, ঐশ্বর্য। জি ম্যাডাম। হ্যালো 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 ওয়াই এক্সিস, গ্রাফ পেপারে ওয়াই এক্সিস শোনা যাচ্ছে? গ্রাফ এক্সিসের ভ্যালুগুলো কি কি দিচ্ছ? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, আমি কেন ঐশ্বর্য শুনতে তোমাকে পাচ্ছি? শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। ওয়াই এক্সিসে যখন এই যে গ্রাফটা ড্র করছো, ওয়াই এক্সিসে ভ্যালুগুলো কিভাবে দিচ্ছ? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ?
ম্যাডাম স্লাইডটা চলে গেছে। স্লাইড চলে গেছে? কি বলবে? ওয়াই এক্সিসে আমরা ভ্যালুগুলো কি দিব? ম্যাডাম শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওয়াই এক্সিসে 100 ঘরকে 1 একক করে নিচ্ছি। আচ্ছা তুমি কি গ্রাফের ভ্যালুটা প্লেস করেছো গ্রাফ পেপারে? না ম্যাডাম, করছি এখনো। যতটুকু হয়েছে কি তুমি একটু ক্যামেরাটা অন করে দেখাতে পারবে? আমি এখান থেকে আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, তাহলে তুমি ওই ইন্টারনেটে আর আগের মতো আনস্টেবল হবে না। হ্যাঁ তোমারটা দেখো। ম্যাডাম আমার তো ল্যাপটপে ক্যামেরাটা অন করে জাস্ট ফুল গ্রাফটা দেখো, পুরোপুরি ক্যামেরার সামনে নিয়ে আসো। ম্যাডাম আমার তো ল্যাপটপে আছি, তাহলে কি আমি একটু মোবাইলে এসে দেখাবো? আমার ল্যাপটপের ক্যামেরা তো ডিসেবলড। ও আচ্ছা এটাও করতে পারো। তাহলে তুমি হচ্ছে ওই ওয়াই এক্সিসে আমরা কিভাবে হচ্ছে ওয়াই এক্সিসে আমরা লিমিটটা যেখানে আছে লিমিটটাকে আমরা 650 দিয়ে করতে পারি। আমি যেমন করেছি 500 দিয়ে করতে পারি, তাই তো? 500 দিয়ে আমি শুরু করেছি, যেখানে তোমার 2900 পর্যন্ত আছে, আমি 2500টা গিয়ে এটা শেষ করেছি। ঠিক আছে, তাহলে লোয়ার লিমিট ধরে আমি গ্রাফটা করেছি এবং আমার কাছে এভাবে 15 বছরের জন্য 2225 মিটার কিউব পার সেকেন্ড বা কিউমেক এসেছে। 30 বছরের জন্য কত হবে এবং 80 বছরের জন্য কত হবে সেই ভ্যালুটা আমরা এখানে প্লেস করব। ওকে, আমরা হচ্ছে টি দিয়ে কিন্তু এতক্ষণ ধরে রিকারেন্স ইন্টারভ্যাল বলেছিলাম, তাই না? আমরা রিকারেন্স ইন্টারভ্যাল এ দিয়েও প্রকাশ করে থাকি এবং আমাদের কাছে একটা বিষয়। হ্যাঁ শাহরিয়ার বলো। ম্যাম 30 বছরের জন্য কত হবে আর 80 বছরের জন্য কত হবে? আমি একটু ক্রস চেক করতে চাচ্ছিলাম উত্তরটা। না উত্তরটা ওই যে তুমি করার পরে তুমি আমাকে এটা একটু এখানে চ্যাট বক্সে প্রাইভেট একটা মেসেজ পাঠিয়ে দাও, আমি ওখান থেকে চেক করে দেবো। হ্যাঁ ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যখন প্রোগ্রেস করব তখন আমাদের কাছে রিকারেন্স ইন্টারভ্যাল এ দিয়ে প্রকাশ করতে পারি। টি হচ্ছে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটিটা আমরা কখন কখন কথায় প্রেক্ষিতেও আমরা বলে থাকি যে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি আছে, আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি নাই। তাহলে আছে যদি হয় তাহলে আমরা কি করব, আমাদের কাছে একটা ডাটা সেট থাকবে, সেই ডাটা সেট থেকে প্রবাবিলিটি সমান 1/, রিকারেন্স ইন্টারভ্যাল বা এ দিয়ে আমি প্রবাবিলিটিকে বের করবো। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বা আজকে বন্যা হওয়ার সম্ভাবনা নাই, নন অকারেন্স প্রবাবিলিটি, তাহলে সেই প্রবাবিলিটিকে আমরা 1 - p দিয়ে প্রকাশ করব। আমাদের কাছে বাইনোমিয়াল যে ডিস্ট্রিবিউশন আছে, সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য একটা ইভেন্ট আর সংখ্যক বার n সংখ্যক বছর জুড়ে যদি হয় তাহলে সেটাকে আমরা p আর n দিয়ে প্রবাবিলিটি আমরা p আর n দিয়ে প্রকাশ করছি। এখানে খেয়াল করো r এর ভ্যালু যদি এমন হয় যে একটা ইভেন্ট হবে একবার n সংখ্যক বছরে, তখন আমরা সেই প্রবাবিলিটিকে প্রকাশ করছি r এর r সমান সমান n বসিয়ে। nটাকে আমরা এখানে রেখে দিলাম, n আমাদের যত সংখ্যক বছর হয়। তাহলে আগের ইকুয়েশনটা থেকে এই বেসিক ইকুয়েশনের ক্ষেত্রে আমার কম্বিনেশনের জন্য যে ভ্যালুটা এটা ক্যালকুলেটর দিয়ে আমি কম্পিউট করব এবং এখানে আমার কাছে সরাসরি 1 যদি হয় 1 এর জন্য আমি আমার কম্বিনেশনের ওখানে r এর ভ্যালুটা 1 হবে। ঠিক আছে, একইভাবে আমাদের কাছে যদি একদমই ওই ফ্ল্যাটটা না হয় সেটাকে আমরা r = 0 ধরবো, ইকুয়েশনের ভিতরে r 0 বসবে, সরাসরি প্রবাবিলিটি n সংখ্যক বছরে একবারও ওই ইভেন্টটা হবে না, তাকে আমি qn দিয়ে প্রকাশ করব। তাহলে কিউ দিয়ে আমরা যেন কি বোঝাচ্ছিলাম, আমরা প্রবাবিলিটি অফ নন অকারেন্স বোঝাচ্ছিলাম। তাহলে কিউ যদি আমাদের কাছে জানা থাকে, কিউ সমান সমান 1/,
পি আমরা বলবো, এবং আর ইকুয়াল টু 1 বাই কিউ মাইনাস কিউ এন। এটা করলে আমরা হচ্ছে রিস্ক বা ক্যাপিটাল আরটাকে বের করতে পারবো। যদি এমন হয় যে আমার কাছে একটা রিটার্ন পিরিয়ড বের করতে হয় একটা কালভার্টের জন্য, ড্রেনটার উপরে কালভার্ট তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে ফ্লাড হওয়ার রিস্ক আছে 5%, এবং এটা হচ্ছে 25 বছর ওই কালভার্টের হচ্ছে ডিজাইন পিরিয়ড। 25 বছর যদি কালভার্টের ডিজাইন পিরিয়ড হয় এবং রিস্ক থাকে 5%, তাহলে ফ্লাড না হওয়ার সম্ভাবনা কতটুকু? 100 বিয়োগ 5, তাহলে 95% সম্ভাবনা আছে ফ্লাড হবে না। কত বছরে? 25 বছরে। তাহলে আমরা সেই অংশটুকুকে বলছি যে প্রবাবিলিটি আছে 95% ওখানে ফ্লাড হবে। আমরা এই রিস্কটাকে নিয়ে সামনে এগোবো, কারণ আমরা টি বের করতে চাই। তাহলে রিস্কের মান 0.05 আমরা ফুল ইকুয়েশনটা বসিয়ে দিচ্ছি, এবং টি এর মান 1 বাই ক্যাপিটাল টি। টি আমাদের কাছে বের করতে হবে, টি আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে 25 বছর। 25 বছর হচ্ছে স্মল এন এর ভ্যালু। তাহলে আমরা এই পুরো ইকুয়েশনে বসিয়ে দেওয়ার পরে পি এর মানটা যেটা পাচ্ছি, সেই পি এর মানটা থেকে আমরা ক্যাপিটাল টি কে ক্যালকুলেট করব। ক্যাপিটাল টি এর পরিমাণ হচ্ছে 488 বছর। তাহলে আমাদের কাছে যখন ফ্লাড ফ্রিকোয়েন্সি স্টাডি করি, আমাদের কাছে গাম্বল মেথড একটা থাকে, এবং গাম্বল মেথডের ক্ষেত্রে আমরা বলি যে প্রবাবিলিটির পার্সেন্টেজটা বা চান্স পার্সেন্টেজটা আমরা বের করে থাকি। এটা প্লট করা হয় সিমিলক পেপারে, এবং এখানে ফ্লাড ম্যাগনিটিউড আমরা বের করে থাকি। তাহলে এক্সট্রিম ভ্যালু প্রবাবিলিটি পেপারও বলে থাকে গাম্বলের পেপারকে। অ্যানালিটিক্যাল যে সলিউশনটা আছে, সেই অ্যানালিটিক্যাল সলিউশনের জন্য কিউপি বা অবজার্ভ যে পিক ডিসচার্জ, সেটাকে আমরা কোনো একটা ফ্রিকোয়েন্সি দিয়ে প্রকাশ করে থাকি। কিউপি বার হচ্ছে আমাদের কাছে মিন অবজার্ভ পিক ডিসচার্জ, স্মল কে দিয়ে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বোঝানো হয়, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা চেষ্টা করব, একটু আগে যেটা আমরা রেশনাল মেথড দিয়ে প্রবলেমটা সলভ করলাম 15 বছর, 30 বছর এবং 80 বছরের জন্য, এটা আমরা গাম্বল মেথড দিয়েও চেষ্টা করব সলভ করার জন্য। তাহলে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম কিউপি এবং কিউপি বার। যদি এমন ধরা হয় যে আমার কাছে একটা ডাইমেনশনাল ভেরিয়েবল ওয়াই যদি থাকে, এবং আমাদের কাছে ভেরিয়েট এক্স থাকে, এবং এক্স কিন্তু আসলে সেই যদি গাম্বল মেথডটা ফ্লাডের জন্য ব্যবহার করে থাকো, তুমি কিউ দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে ভেরিয়েট এক্স এর জন্য এবং এক্স নট, এক্স যদি সেই ভ্যালুটা হয় যে কিনা এক্স নট এর সমান বা এক্স নট থেকে বেশি হতে পারে, তার জন্য আমরা প্রবাবিলিটি বের করছি অ্যাকর্ডিং টু গাম্বল থিওরি। এই গাম্বল থিওরি আমাকে বলে দিতে যে আমি y সমান সমান আমি লিখতে পারি 1.28 ডিভাইডেড বাই সিগমা এক্স মাইন ভ্যালু হবে যতক্ষণ এক্স এর মানটা এক্স বারের থেকে বেশি অথবা তার সমতুল্য হচ্ছে। তাহলে yp হচ্ছে একটা ভেরিয়েট, যেটা একটা গিভেন প্রবাবিলিটির মধ্যে দিয়ে আমি প্রকাশ করব। আমার কাছে p যেটা আছে, p অবশ্যই সবসময়ের জন্য রিকারেন্ট ইন্টারভ্যালের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে p ইকুয়াল টু 1 বাই t, এই কথাটা আমি প্রত্যেকটা জায়গায় p লেখা আছে সেই জায়গাগুলোতে আমি t দিয়ে প্রকাশ করব। এবং গাম্বলের যে সূত্র আছে, সেই গাম্বলের সূত্রের ক্ষেত্রে আমার কাছে ক্যাপিটাল এন বা ইনফাইনাইট স্যাম্পলের জন্য প্রযোজ্য হবে। তাহলে এক্স টি সময়ের জন্য এক্স বার প্লাস ক্যাপিটাল কে ইনটু সিগমা। তাহলে ক্যাপিটাল কে যখন আমি বের করছি ইনফাইনাইট সময়ের জন্য, তখন ওয়াইপি মাইনাস 0.577 বাই 1.2825, এই ভ্যালুটা আমরা ভ্যালুগুলো একটু আমাদের মনে রাখতে হবে যে এই কে সমান সমান এভাবে করতে পারি। আমাদের কাছে সবসময় কিন্তু এমন হবে না, আমাদের কাছে একটা 10 বছরের ভ্যালু থাকবে, বা কিছুক্ষণ আগে যেমন আমরা 25 বছরের ভ্যালুর কথা বলেছি, তখনকার জন্য কে আমরা বের করব yt মাইনাস yn বার ডিভাইডেড বাই sn। এখানে আমাদের কাছে n সংখ্যক বছরের জন্য খেয়াল করে দেখো 10 থেকে 100 বছর পর্যন্ত আছে, এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে। এই টেবিলটা আমরা করব হচ্ছে yn এর জন্য, গাম্বল এক্সট্রিম ভ্যালু ডিস্ট্রিবিউশনের জন্য n হচ্ছে আমার কত বছরের ভ্যালু আছে।
আমি YN এর ভ্যালুটাকে বের করতে চাই। আমার যদি 30 বছরের ভ্যালু বের করতে হয় তাহলে আমি 30 বরাবর যাব এবং এখানে 0, তাহলে 0.53 হবে। যদি আমার 45 বছর হয় আমি 40-এর সিডি স্তরে যাব এবং উপরে যেখানে 5 আছে সেই বরাবর এসে 0.5463 এভাবে আমি এখান থেকে ভ্যালুটা নিয়ে নেব। একইভাবে আমার কাছে SN বা রিডিউসড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করে দিতে পারবো। আমি এই দুটো ভ্যালু নেওয়ার পরে নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো যে আমার 2 বছরের রিটার্ন পিরিয়ড দেওয়া আছে, তার জন্য আমি কিভাবে ক্যালকুলেশনটা কন্ডাক্ট করতে পারি। আজকে যতটুকু পড়ানো